তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ওয়ারিশ সম্পত্তি ক্রয় করার পূর্বে যেসব বিষয়ে আপনাকে অবগত অবশ্যই হতে হবে, সেটাই হচ্ছে ওয়ারিশ সম্পত্তি বলতে এটাই বোঝাচ্ছে একটা জোতের মধ্যে, একটা খতিয়ানের মধ্যে 30 বিঘা জমিও থাকতে পারে, 100 বিঘাও থাকতে পারে, অথবা 3 বিঘাও থাকতে পারে। ওয়ারিশ আপনার 3 জনও থাকতে পারে, 30 জনও থাকতে পারে। তাই আপনারা ওয়ারিশ সম্পত্তি ক্রয় করার আগে আপনাদের যে সমস্ত বিষয় অবগত হইতে হবে, অর্থাৎ জানতে হবে, সেটাই হচ্ছে আপনার ওয়ারিশ কারা কারা রয়েছে। সেই ওয়ারিশ সম্পত্তি যখনই আপনি ক্রয় করবেন, তার পূর্বের মালিক সে মারা যাওয়ার পরে যে সমস্ত তার ছেলে মেয়ে থাকলো, সেই লোকগুলো নেই কিন্তু আপনার ওয়ারিশ ওই সম্পত্তির মধ্যে বর্তিবে। অর্থাৎ ওনার বাবা বা ওনার দাদার যে সম্পত্তি ধারাবাহিকতা হিসেবে চলে আসছে, সিএস, এসএ, আরএস, এই ধারাবাহিকতা হিসেবে চলে আসার পরেও দেখা যাচ্ছে যে আপনারা একটা সংসারের মধ্যে 3 ভাই 3 জন বোন রয়েছে, তাহলে আপনার 6 জন ওয়ারিশ বা 7 জনও থাকতে পারে, আপনার মাতাও থাকতে পারে। এখন এই সম্পত্তিটা আপনি ক্রয় করার পূর্বে আপনাকে কি যাচাই বাছাই করে আপনার সম্পত্তিটা ক্রয় করলে আপনার সম্পত্তিটা সঠিক এবং নিষ্কণ্ঠ জমি হিসাবে পরিণত হবে। তাই আমি বলতেছি যে এর আগে আপনি দেখবেন সিএস খতিয়ান কার নামে, এসএ খতিয়ান কার নামে, আরএস খতিয়ান কার নামে এবং বর্তমান খতিয়ান কার নামে বেষ্টিত হয়েছে। খতিয়ানটাই হচ্ছে একমাত্র একটা খতিয়ানের একটা কোড নম্বর থাকে, খতিয়ানটা কিন্তু শক্ত অবস্থানে আছে। যেমন খাস জমিনের একটা খতিয়ান রয়েছে, 1 নম্বর খতিয়ান যেটা থাকবে সেটাই খাস জমি, সেটা সরকারের জমি। খতিয়ানটাও কিন্তু করা হয়েছে এই সরকারেরই কর্মচারী যারা, অর্থাৎ যারা সার্ভেয়ার, অর্থাৎ যারা জমি জরিপ করে, সরকার তাদেরকে লালিত পালিত করে, তারা সরকারের বেতনভুক্ত কর্মচারী, তাদের দ্বারাই কিন্তু এই জমিনগুলান রেকর্ড করা হয়, অর্থাৎ সার্ভেয়ার দ্বারা হয়। তাই আপনি যখন আপনার ওয়ারিশের সম্পত্তি কিনতে যাবেন, তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে এই জমিনে জমিটা যে আমি ক্রয় করতেছি, এই জমিনটার মধ্যে কার কার নাম বিদ্যমান আছে। আপনাকে অবশ্যই পেপারস দেখে আপনাকে কিন্তু জমি ক্রয় করতে হবে। তার দাগ নম্বর দেখতে হবে, তার খতিয়ান নম্বর দেখতে হবে, তার জমি দোলা না নিচু না উঁচা, অর্থাৎ দোলা বলতে নিচু বলা হয়, বা নিচুর অর্থই হচ্ছে দোলা। আর যখনই আপনার ডাঙ্গা হবে তখনই ভাবি নেবেন আপনি এটা উঁচু জমি। তো জমিনের মধ্যে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ থাকে, দোলা থাকে, গাছ বাগান থাকে, তারপর আপনার ডাঙ্গা থাকে। তো ডাঙ্গার জমিগুলার সচরাচর ডাঙ্গা জমিগুলানের রেটটা একটু বেশি হয়, এটার একটা রেট থাকে রেজিস্ট্রি অফিসে। আর দোলা যেটা নিচু জমি, সেটারও একটা রেট থাকে। অনেক দোলা জমি আছে, দেখা যাচ্ছে যে এই মৌজাটার মধ্যে দোলা জমিনের রেট এতটুকু, এই হিসাবে আপনাকে পে অর্ডার করতে হবে। আর যেটা ডাঙ্গা, সেটারও কিন্তু আপনাকে পে অর্ডার করতে হবে, সেই ডাঙ্গাটার হয়তো মূল্য একটু বেশি থেকে যায়। তাই আপনারা এই জমি ক্রয় করার পূর্বে আপনাদের অবশ্যই যাচাই বাছাই করে কতজন আপনার ওয়ারিশ রয়েছে, কোনো ওয়ারিশ আপনাকে বাদ দেওয়া যাবে না। প্রতিটা ওয়ারিশের নিকট হইতে যে জমিটা আপনার 30 বিঘা বা 40 বিঘা জমির মধ্য হইতে প্রতিজন 3 জন 6 জন রয়েছে, তার 3 জন বোন অথবা 2 ভাই অথবা 2 বোন অথবা 1 ভাই, সবার যদি আপনি দলিলটা নেওয়ার সময় সবার যদি সিগনেচার করে আপনি জমিটা ক্রয় করেন, তখন আপনার এই জমিনের মধ্যে কোনো সংশয় থাকবে না, কোনো বাধা বিপত্তি থাকবে না। কেননা ওই সম্পত্তিটা তার গার্জিয়ান মারা যাওয়ার পর বা তার বাবা মারা যাওয়ার পর যারা যারা ওই ওয়ারিশের মধ্যে নাম বর্তাইছে, অর্থাৎ তার বাপ অভাবে তারাই কিন্তু মালিক। প্রতিজনার কাছ থেকে যদি আপনি জমিটা দলিল করে নিয়ে নেন, একই দলিলের মধ্যে 3 ভাই 3 বোন, তখন ওটার মধ্যে আর কোনো বাধা বিপত্তি থাকবে না। তখন ওই জমিটা আপনি ক্রয় করলে, ক্রয় করার পর
আপনি যখন ক্রয় করবেন তখন আপনি ওখান থেকে সার্টিফাই কপি একটা উঠাই নেবেন রেজিস্ট্রি অফিস থেকে, অর্থাৎ যেটাকে আপনার জমিটার দলিলটা উঠতে একটু সময়ের দরকার, 1.5 থেকে 2 বছর সময় লেগে যায়, যার কারণে আপনি সঙ্গে সঙ্গে একটা সার্টিফাই কপি নেবেন। সার্টিফাই কপি নিয়ে আপনি কিন্তু জমিটা খারিজ করার জন্য প্রেয়ার দিবেন। কোথায় প্রেয়ারটা দিবেন? আপনার ইউনিয়ন পরিষদে, প্রতিটা ইউনিয়ন পরিষদে একটি করে ভূমি অফিস রয়েছে, অর্থাৎ সরকারি অফিস, অর্থাৎ জমি সংক্রান্ত যে অফিসটাকে বলা হয়, এটাকে বলা হয় ইউনিয়ন পরিষদের ভূমি অফিস। সেখানে তহসিলদার সাহেব ওখানে সব সময় নিয়মিত 10টা থেকে বিকাল 5টা যতক্ষণ পর্যন্ত অফিস চলে ততক্ষণ কিন্তু থাকে। আর অনিবার্য কারণবশত যদি উনি না থেকে থাকে, ভাববেন আপনি উনি কোনো কাজে গিয়েছে, অথবা কোনো খাজনা আদায় করছে, অথবা কোনো মিটিং রয়েছে সেখানে গিয়েছে, তখন আপনি ওই তহসিল অফিসে গিয়ে আপনি দলিল যে উঠাইলেন আপনি রেজিস্ট্রি অফিস থেকে, সেটার বরাবরে আপনি জমিটা খারিজ করার জন্য ওখানে প্রেয়ার দিবেন, একটা অ্যাপ্লিকেশন করবেন। তখন আপনার এখন তো সবগুলানেই অনলাইনের সিস্টেম হয়ে গেছে, তাই আপনি ওখানে প্রেয়ার দিবেন। প্রেয়ার দেওয়ার পর এই প্রেয়ারটার নাম্বারটা নিয়ে আপনি উপজেলা ভিত্তিক এসি ল্যান্ড বরাবরে আপনি যাবেন। যাওয়ার পর আপনার এসি ল্যান্ড অফিসে গেলে আপনাকে প্রতিটা জমি খারিজ করার জন্য, যদি আপনার 10 বিঘাও জমি হয় বা 1 বিঘাও হয়, অথবা 1% জমিনের পরিমাণও হইতে পারে, হাফ শতকও হইতে পারে, পয়েন্টও হইতে পারে, তখন আপনি এটা করবেন কি 1170 টাকা সরকারি খাতে আপনি জমা দিবেন, এবং সেই 1170 টাকার ওনারা রসিদ আপনাকে একটা দিবে। এই রসিদটা আপনি কিন্তু পাওয়ার যোগ্য, আপনি গ্রহণ করবেন রসিদটা, আপনার নামেই খাজনাটা হবে। তা এখন যার ফলে আপনি সেখানে প্রেয়ার দিবেন। প্রেয়ার দেওয়ার পর আপনাকে আবার তহসিল অফিসে আসতে হবে, হোল্ডিং নাম্বার একটা বসাই দিবে। হোল্ডিং নাম্বার বসাই দিলে ওটা নিয়ে আপনি চলে আসবেন। তখন আপনি ওই জমিটা নাম জারি করে নিলে তখন ওই জমিটা আপনার আর কোনো প্রকার কোনো ধরনের সমস্যা থাকবে না। ওই জমিটা দিয়ে আপনি যদি মনে করেন যে আমি একটা ব্যাংকে লোন করব, তাও করতে পারেন, অথবা ওই জমিটা একটা কোনো ব্যাংকের XY যে কোনো ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, যে থেকেই হোক না, যেখান থেকেই হোক না কেন, আপনি ওই জমিটা মর্টগেজ রেখে আপনি লোনও তার এগেনস্টে নিতে পারবেন। তখন আপনার ওই জমিটা যখনই আপনি লোন নিলেন, তখন কিন্তু ওই ব্যাংকাররাও বুঝবে যে এই জমি নিষ্কণ্ঠ জমি, এবং এই জমিনের মধ্যে আর কোনো ভেজাল কিছু না। যতক্ষণ না পর্যন্ত আপনি ওই জমিটা খারিজ না করছেন, খাজনা না দিছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ওই জমিটা কোথাও মর্টগেজ রাখা যাবে না বা নেবেও না। তাই আপনারা ওয়ারিশ সম্পত্তি কেনার পূর্বে আপনারা সুন্দরভাবে যে যে সমস্ত জিনিসের প্রয়োজন, সেটা আপনাদের অবশ্যই পূর্বে বলেছি, আমি আবারও কথা বলছি, সেটা আপনাকে CS খতিয়ান, SA খতিয়ান এবং RS খতিয়ান যে কাউরের কাছ থেকে নেন না কেন, এবং বর্তমান যেটা বাংলাদেশের জরিপ হয়েছে সেই খতিয়ানটাও কার নামে রয়েছে, এই সমস্ত জিনিস যাচাই বাছাই করার পর যখন আপনি দেখবেন যে সব কিছুই ঠিক রয়েছে, তখন ওই জমিটা যদি সব ওয়ারিশগুলো মিলে আপনাকে 1 বিঘা জমি বিক্রি করে দেয় আপনার কাছে, বা আপনি ক্রয় করেন, বা 3 বিঘাও ক্রয় করেন, তখন আর কোনো সমস্যা থাকবে না। আর ওই ওয়ারিশের মধ্য থেকে যদি 3 জন দেয় আর 3 জন দিল না, 3 বোন 3 ভাই, 2 বোন দিল 2 ভাই দিল, তারপরে কিন্তু তারা ওই সম্পত্তির মধ্যে তাদের সম্পত্তি বিদ্যমান থেকে যায়। হয়তো বা আপনি অন্য অন্য দাগ ওই খতিয়ানের মধ্য থেকে ক্রয় করার পর অমুক জমির থেকে আমি এতটুকু, অমুক জমির থেকে এতটা, এত দাগ নম্বর থেকে এত নিয়ে আমি এই 1203 দাগে এই 33% জমি আমি ভোগ করব। তবে ওই ওয়ারিশেরা পরবর্তীতে কিন্তু আপনার আইন অনুযায়ী, বিধান অনুযায়ী, ল অনুযায়ী যাইতে পারে, সচরাচর যায় না, যাইতে পারে। তখন কিন্তু আপনাকে ওই অংশটুকু ছেড়ে দিয়ে অন্য অন্য দাগে আপনাকে তখন যাইতে হবে। আর যদি সবাই ওয়ারিশ যারা সবাই মিলে যদি আপনাকে জমিটা দলিল করে দেয়, তখন কিন্তু আর ওই জমিনের কোনো ভেজাল থাকবে না। এই জন্যেই মানুষ বলে যে তোমাদের মধ্যে ওয়ারিশ বেশ কয়েকজন রয়েছে, আপনারা বন্টন দলিল করে নিয়ে, বন্টন দলিল কথাটার অর্থই হচ্ছে আপনি কোন কোন দাগে ভোগ করবেন সেই হিসেবে একটা ডিড হবে। আপনি এই জমি, এই এতটুকু জমি আপনি ভোগ করবেন, উনি ওই জমি এতটুকু, রেশিও অনুযায়ী সবাই কমা বেশি করে আপনারা পরিমাণ করে সম পরিমাণে যাই যতটুকু রেশিও পায় ফারাজ করি, অর্থাৎ ফারাজ করা মানে ভাগ করা, অর্থাৎ বিভাজন করা হয়, কে কতটুকু পাবে, বোনে কতটুকু পায়, ভাই কতটুকু পায়, মায়ে কতটুকু পায়। এইভাবে যদি আপনারা বন্টননামার দলিল করে যদি আপনারা সেই জমিটা ওয়ারিশ দেখে আপনি ক্রয় করেন, তাহলে এইটা হবে আপনার একদম নিষ্কণ্ঠ জমি। এইভাবে ওয়ারিশ
সূত্রে ওয়ারিশ যারা যারা আছে এই জমিগুলো ওয়ারিশের জমি নেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে কি কি নিয়ম কানুন মেনে আপনাকে জমি ক্রয় করতে হবে সেই বিষয়গুলোই আজকে আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করতেছি এবং তুলে ধরেছি। তাই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, অথবা আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনি মেসেজ পাঠিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি উত্তর দিতে, আল্লাহর রহমতে আমি আপনাদের সঠিক উত্তর দিতে পারবো। আপনারা প্রশ্ন রাখতে পারেন, আল্লাহর রহমতে কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ। তাই আপনারা এই ভিডিও পর্যায়ক্রমে দেখতেই থাকেন, অবশ্যই পর্যায়ক্রমে আমি ভিডিও করব। আল্লাহর রহমতে আগামীতে কোনো প্রকার ভিডিও নিয়ে বা জমি সংক্রান্ত ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সামনে আমি হাজির হব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালাম।